হেফাজতের সময় যে যা কিছু হয়েছে মাস্টার প্ল্যানার কে জিয়াউল হাসান। তখন সে বলে, স্যার সবকিছু 100% প্রুফ, আমি এটা অপারেশন প্ল্যান করেছি এবং এই অপারেশন শেষে রাত 3টার দিকে বিডিআর বিজিবি হেডকোয়ার্টার পিলখানা থেকে হেডলাইট বন্ধ করে 3টা ট্রাক সেখানে এসেছিল। ওই 3 ট্রাক ভর্তি লাশগুলো কোথায় গিয়েছে, কি হয়েছে এখনো কেউ জানে না। জিয়া তৌহিদ স্যারকে বললো, পিএম এর নির্দেশ মোতাবেক সারা দেশে প্রায় 10,000 লোক আছে, এদেরকে নিয়ে একটা গোপন তালিকা হয়েছে, কে মেরে ফেলতে হবে। পিএম বলেছেন আওয়ামী লীগ আর কোনোদিন এই দেশের ক্ষমতা ছাড়বে না। এই তো সেদিনও জেনারেল তারেকের সাথে আমাদের গোপন মিটিং হলো। তখন জিয়া বলল, স্যার 10,000-এর মধ্যে 6,000 লোক হবে বিএনপির, 2,000 লোক হবে জামাতের, 2,000 লোক হবে আওয়ামী লীগের এবং 400 অন্য দলের হবে বাকিরা। তখন কর্নেল তৌহিদ জিজ্ঞেস করলো, কেন এদেরকে তোমার হত্যা করতে হবে? এদেরকে শেষ করে দিলে শেখ হাসিনাকে আগামী 50 বছরের মধ্যে এই দেশে কেউ কিছু করতে পারবে না। তখন কর্নেল তৌহিদ তাকে জিজ্ঞাসা করলো, তুমি এত লোক কিভাবে মারবে, কে মারবে? তখন জিয়া উত্তর দিল, স্যার এদেরকে প্রধানমন্ত্রী অনুমতি দিয়েছেন, এদের সবাইকে আমি র্যাব দিয়ে মারবো, র্যাবের অপারেশন চালাতে পারবো এবং পিএম স্যার আর কাউকে আমার জবাবদিহি করতে হবে না। কর্নেল তৌহিদ তাকে বললো যে জিয়া, আমরা সবাই পাপী, তবে তোমার পাপ অন্যদের তুলনায় অনেক বেশি। হঠাৎ করে কর্নেল তৌহিদের কাছে ওই জিয়ার সাথে যে কমান্ডোরা ছিল, ওই কমান্ডোদের মধ্যে কিছু কমান্ডো কর্নেল তৌহিদের বিশ্বস্ত ছিল। তাদের মধ্যে কেউ একজন কর্নেল তৌহিদকে ফোন করে জানাইলো, স্যার জিয়া স্যার যে প্ল্যান করছে এই প্ল্যানে প্রচুর লোক মারা যাবে, আপনি একটু জিয়া স্যারকে বুঝান। তখন এই কর্নেল তৌহিদ আবার জিয়াকে ফোন দিল। ফোন দেওয়ার পর জিয়া বলল, স্যার এতক্ষণ বেনজির স্যারের সাথে আমি ব্যস্ত ছিলাম। কর্নেল তৌহিদ তাকে বলল যে জিয়া, শাপলা চত্বরে কিন্তু বহু বাচ্চা আছে কোরআন হাফেজ, ডোন্ট কিল দেম। আমার মনের সন্দেহ হাসিনা তোমার অপারেশন অর্ডারের বাইরে হয়তো এই গোপালী বেনজিরদেরকে তার গোপন অর্ডার দিয়েছে। আমরা আর্মি লোক হলাম গাধা, পলিটিক্যাল লিডাররা তাদের গোপন কথা পুলিশকে বলে, আর্মিকে বলে না। কর্নেল তৌহিদ জিয়াকে বললেন, এই জিয়াউল আহসান আসলে কে? হু ইজ দিস জিয়াউল আহসান? তার সম্পর্কে জাস্ট এই জিয়াউল আহসানকে বলা হয় বাংলাদেশ আর্মি ইতিহাসে এক্সট্রিমলি ডার্টি সোল জিয়া বা খুনি জিয়া, কিলার জিয়া বা মানসিকভাবে বিকারগ্রস্ত বা বিকৃত চিন্তা চেতনার বা বিকৃত মস্তিষ্কের একজন অফিসার, যেটা আমাদের বাংলাদেশ ইতিহাসে কখনো এতটা জঘন্য অফিসার কেউ ছিল না। যাই হোক, এই জিয়াউল আহসান মূলত আজকে জিয়া কিনা যেটা বলবো যে আমাদের কর্নেল তৌহিদ, চিফ সিকিউরিটি অফিসার তৌহিদ স্যার একটা লেখা পাঠিয়েছেন আমাকে। সেই লেখাটা পড়ে আমি একদম তথ্য উপাত্ত সহ কিছু বিষয় আমি পেলাম জিয়াউল আহসান সম্পর্কে। সেটাই আমি স্যারের লেখাটাই আপনাদেরকে আমি পড়ে শোনাবো। আমরা যাই 2013 সালের দিকে। 13 সালের কোন একদিন রাতে এই কুখ্যাত আওয়ামী কুত্তা নামক যিনি নানক একজন নেতা ছিলেন, এই নানক জিয়াউল আহসানকে একদিন গোপনে, কিভাবে এই জিয়াউল আহসান শেখ হাসিনার সাথে কানেক্টেড হলো, এই গল্পটা আপনারা এখন জানুন। জিয়াউল আহসান কিভাবে এত পাওয়ারফুল, তার শুরুটা কিভাবে। জিয়াউল আহসানকে র্যাবে পোস্টিং দিয়েছিলেন মানে শেখ হাসিনার সাথে কানেকশনের পূর্বে, শেখ হাসিনার সাথে কানেক্টের পূর্বে জিয়াউল আহসান আরেকটা ব্যাকগ্রাউন্ড আছে, সেটা হচ্ছে তিনি কিভাবে র্যাবে আসছিলেন। জিয়াউল আহসান র্যাবে আসছিলেন মেজর জেনারেল মাহবুব হায়দার, যিনি একটা সময় ব্রিগেডিয়ার ছিলেন, ব্রিগেডিয়ার হিসেবে 46 ব্রিগেড কমান্ডার ছিলেন। এই মাহবুব হায়দার যখন মিলিটারি সেক্রেটারি, তিনি তখন এই জিয়াউল আহসানকে কোনো একটা কারণে কৃতজ্ঞতাবশত পোস্টিং দিয়েছিলেন র্যাবে। র্যাবে কেন এই রং হেডেড এই পাগল উম্মাদ জিয়াকে, এটা মাহবুব হায়দার জানতেন জিয়া খারাপ, অযোগ্য। কারণ এই কর্নেল তৌহিদ স্যারের ভাষ্যমতে তিনি একটা কথা বলছেন যে জিয়া সবসময় তাকে বলতেন, স্যার আমাকে পড়াশোনার কোনো কর্নেল তৌহিদ যখন কমান্ডো ব্যাটালিয়নের সিও, তখন জিয়া তার ক্যান্টিন অফিসার। আর্মিতে যারা পড়াশোনা ভালো, মাথা ভালো, তারা কখনো ক্যান্টিন অফিসার হয় না, বরং যিনি অন্য কোনো ভালো কাজকর্ম পারেন না তাকে ক্যান্টিনের দায়িত্ব দিয়েছেন। বাজার ঘাট করতো, ক্যান্টিনে বেচা কেনা এবং লাভ লস এইটাই দেখত। তো এই কর্নেল তৌহিদ তাকে ক্যান্টিন অফিসার বানিয়েছিলেন, কারণ তিনি জিয়াউল হাসান নিজেই বলেছিলেন যে আমি স্যার পড়াশোনা পারি না, পড়াশোনা লেখালেখির কোনো কিছু আমাকে দেন না, আমাকে এখানে দায়িত্ব দেন। সো এই জিয়ার সম্পর্কে ব্রিগেডিয়ার মাহবুব হায়দার তিনি জানতেন যে তিনি অযোগ্য, তাই তা সত্ত্বেও কেন তাকে র্যাবে পোস্টিং দিয়েছিলেন, কারণ হলো মাহবুব হায়দার তার প্রতি কৃতজ্ঞ ছিলেন। এটা কর্নেল তৌহিদের ভাষ্য অনুযায়ী, মানে তিনি যে লেখাটা দিয়েছেন সেই লেখায় এটা উল্লেখ করা আছে। এবং
কর্নেল তৌহিদ সম্পর্কে আরেকটু তথ্য দেই। তাকে বাংলাদেশের আর্মির ওয়ান অফ দ্য ফাইনেস্ট অফিসার বলা হয়। আমার মনে আছে 2003 সালে যখন আমি ঢাকায় মেস বিতে কোন একটা অনুষ্ঠানে কর্নেল তৌহিদকে দেখলাম, তখন অনেক অফিসার তাকে দেখে বলছিল হি ইজ দ্য ড্যাম স্মার্ট অফিসার, ওয়ান অফ দ্য ফাইনেস্ট অফিসার অফ বাংলাদেশ আর্মি। সো সেই কর্নেল তৌহিদ কখনো মিথ্যা বানোয়াট কথা বলার মানুষ না। তার ভাষ্যমতে তিনি যা বলেছেন আমি সেটাই এখানে বর্ণনা করছি। সো কর্নেল তৌহিদ স্যার লিখছেন যে মাহবুব হায়দার খানের কোন একটা মানে তার পরিবারের কারো একটা বিয়ের অনুষ্ঠান ছিল। সেই বিয়ের অনুষ্ঠানে আমি একটু সংক্ষেপে বলি, বিয়ের অনুষ্ঠান উপলক্ষে হঠাৎ করে ওই মুহূর্তে বাংলাদেশের ওই তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, তো 48 ঘন্টার একটা অবরোধ ছিল। এই 48 ঘন্টার অবরোধে কোথাও মুরগি পাওয়া যাচ্ছিল না, এবং তাকে তখন এই মুরগি কোথায় পাওয়া যায়, তো এখন তো মুরগি তো লাগবে বিয়ের অনুষ্ঠানে, 600 মুরগি লাগবে। তখন ওই জায়গায় 34 ইস্ট বেঙ্গল নামে একটা ব্যাটালিয়ন ছিল। ওই ব্যাটালিয়নে কোন এক অফিসার মাহবুব হায়দার খানকে বলল যে স্যার, আমাদের এখানে 34 বেঙ্গলে একটা অফিসার আছে যে যাকে কোনো আপনি যা দায়িত্ব দিবেন সে তাই পারবে। আপনি তাকে একটা আস্থা মানুষের বডি চান, সেই বডিটাও সে এনে দিতে পারবে। তো কে সে অফিসার? মেজর ক্যাপ্টেন জিয়া। তখন জিয়া ক্যাপ্টেন। ঠিক আছে, জিয়াকে ডাকো। তখন ওই ব্যাটালিয়নের সিওকে ফোন করে মাহবুব হায়দার বললো যে তুমি তোমার ওই অফিসার জিয়াকে আমার কাছে পাঠাও। জিয়া মাহবুব হায়দার খানের কাছে গেল, মানে এই জিয়াউল আহসান খুনি জিয়া। জিয়াউল আহসান যাওয়ার পরে মাহবুব হায়দার খান তাকে বললো যে জিয়া, এরকম তো বিয়ের অনুষ্ঠান আছে, আমার মুরগি লাগবে। তো জিয়াউল আহসান তখন বললো স্যার আপনি চিন্তা করেন না, আমি এই মুরগির ব্যবস্থা আমি করছি। এই জিয়াউল আহসান মানে এই খুনি জিয়া তখন বললো যে আমি মুরগি যে করে হোক ব্যবস্থা করে দিচ্ছি। তখন দিতেন ব্রিগেডিয়ার মাহবুব হায়দার খুব খুশি হলেন, এবং জিয়া মাহবুব হায়দারকে একটা শর্ত দিল, স্যার আমি মুরগিগুলো ম্যানেজ করে যখন আমি আসবো, আমার গাড়িটা কচুখ্যাত ওই জায়গায় এমপি চেকপোস্টে যাতে ইন আউট না দেখায়, মানে গাড়ি নাম্বারও নোট করতে পারবে না, আমার নাম ওখানে নোট করতে পারবে না, আমি গাড়িটা নিয়ে বাইরে যাব এবং আসবো। ঠিক তেমনি জিয়াউল আহসান সে 3টা পিক আপ নিয়ে গাবতলী বাজারে গেলেন। সেখানে যে সে ওই মুরগির বাজার থেকে, গাবতলী বাজার থেকে 600 মুরগি নিয়ে আসলেন বিনা টাকায়, কোনো টাকা পয়সা দিলেন না। তখন অবরোধ, 48 ঘন্টার অবরোধ। ওই অবরোধের মধ্যে মানুষ আতঙ্কিত। তো ওই আতঙ্কিত অবস্থায় গাবতলী বাজারে 48 ঘন্টার অবরোধ হরতালের মধ্যে জিয়াউল আহসান পিক আপ নিয়ে 3 পিক আপ ভর্তি করে 600 মুরগি নিয়ে চলে আসেন, কোনো টাকা পয়সা দাম দিলেন না। মাহবুব হায়দার ব্রিগেডিয়ার মাহবুব হায়দার খান তো খুব খুশি হয়ে গেলেন, ও মাই গড, এটা জিয়া কি করছে, এত বড় একটা কাজ। সেই মুরগি 600 মুরগি পাওয়ার কারণে মাহবুব হায়দার খানের বোন বা তার সেই পরিবারের বিয়ের অনুষ্ঠানটা তিনি সম্পন্ন করতে পেরেছিলেন। এই হলো ক্যাপ্টেন, এবং এরপর থেকে জিয়ার নামটা হয়েছিল মুরগি জিয়া। এটা আমার কথা না, এটা আমাদের যে সিএসএফ এর প্রধান খালেদা জিয়ার কর্নেল তৌহিদের যখন উনি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার, তখন তার একটা ইউনিট অফিসার 2IC তাকে এই কথা বলেছিল, জিয়ার কোর্সমেট, যে স্যার আমরা কিন্তু কোর্সমেটরা জিয়াকে মুরগি জিয়া বলে রাখি। এই মুরগি জিয়া নামটা খেতাবটা পেয়েছিলেন তিনি ওই মাহবুব হায়দার খানকে 600 মুরগি সাপ্লাই দিয়ে। সো এই হলো মাহবুব হায়দার খানের জিয়ার প্রতি কৃতজ্ঞতা। সেই কৃতজ্ঞতা স্বরূপ মাহবুব হায়দার খান যখন মেজর জেনারেল হয়ে মিলিটারি সেক্রেটারি হতে পারলেন, তিনি তখন জিয়াকে পরপর 2টা প্রমোশন বোর্ডে প্রমোশন হলো না। প্রমোশন না হওয়ায় তিনি একটু ভাবছিলেন যে ওকে কিভাবে পুরস্কৃত করতে পারি। প্রমোশন তো দেওয়া সম্ভব না, কারণ তার মাথা তো আসলে কাজ করে না, তাকে লেফটেন্যান্ট কর্নেল বানানোর যোগ্য না। একটা লেফটেন্যান্ট কর্নেল মানে একটা ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার হবে, সিও হবে। তো তাকে কি করা যায়? তখন তিনি করলেন কি, তাকে একটা প্রাইজ পোস্টিং দিলেন র্যাবে। জিয়া র্যাবে আসলো। র্যাবে আসার পরে তারপরে র্যাব 2তে তিনি কাজ করলেন, এবং তার মারাত্মক অ্যাম্বিশন যে করে হোক এই জিয়াউল আহসানকে প্রমোশন পেতেই হবে। এখন প্রমোশন পাওয়ার জন্য, দৃষ্টি আকর্ষণ করার জন্য তিনি আপনার সে র্যাবের ব্যাটালিয়ন এক পর্যায়ে প্রমোশন অর্জন করলেন। এই নানক টানক এদেরকে ধরে লেফটেন্যান্ট কর্নেল হয়ে র্যাবের ডাইরেক্টর ইন্টেলিজেন্স হয়ে গেলেন তিনি। এই র্যাবের ডাইরেক্টর ইন্টেলিজেন্স হওয়ার পরে জিয়ার জীবনে উত্থান শুরু। আচ্ছা, এখন আমি পেছন দিকে যাই।
যেটা শুরুতে বলতেছিলাম। জিয়া যখন র্যাবের ডাইরেক্টর ইন্টেলিজেন্স হলেন, তখন এই জিয়াকে আপনার 2013 সালের দিকে কোন এক রাতে আপনার এই কুখ্যাত নানক আওয়ামী লীগ নেতা জিয়াকে নিয়ে গেলেন শেখ হাসিনার কাছে গণভবনে গোপনে। শেখ হাসিনার কাছে নিয়ে যাওয়ার পরে শেখ হাসিনার সাথে জিয়ার অন টু অন সাক্ষাৎ হয় এবং জিয়া এই কথাটুকু 2013 সালে এই কর্নেল তৌহিদ, তিনি তখন চাকরিরত কমান্ডো ব্যাটালিয়ন, তিনি তখন অধিনায়ক, এই তৌহিদ স্যারকে ফোন করে বললেন যে স্যার একটা অনেক বড় একটা কাজ হয়েছে। তো তৌহিদ স্যার মানে কর্নেল তৌহিদ একসময় জিয়ার কমান্ডিং অফিসার ছিল, সে কারণে জিয়া জানতো তার মাথায় কাজ করে না, যে কারণে সে ওই টুকটাক বিভিন্ন বিষয়ে কর্নেল তৌহিদের পরামর্শ চাইতো, তার সিওকে ফোন দিত। ওই একইভাবে কর্নেল তৌহিদকে ফোন দিয়ে জানালো স্যার আজকে অনেক বড় কাজ হয়েছে। তৌহিদ স্যার জিজ্ঞাসা করলো হ্যাঁ জিয়া কি হয়েছে বলো তো। স্যার গত রাতে পিএম নিজে আমাকে একটা গোপন মোবাইল নাম্বার দিয়েছে এবং তিনি অনুমতি দিয়েছে আমি যে কোনো সময় যে কোনো অবস্থায় আমি শেখ হাসিনাকে কল করতে পারবো। তখন কর্নেল তৌহিদ তাকে উত্তর দিল যে আলহামদুলিল্লাহ তুমি তো, এবং তৌহিদ স্যার তাকে বললো তুমি তো এখন বাদশার খাস লোক হয়ে গেছো, মানে ওই যে কি বলা যায় যে হুররাম সুলতানা সেই খাস বাদী টাইপ শব্দ আছে না, এরকম যে তুমি তো এখন বাদশার খাস লোক হয়ে গেছো। এটা শোনার পর জিয়াও খুব খুশি হলো এখন, এবং তারপর বলছে জাস্ট এ বিগ অ্যাচিভমেন্ট, এটা কর্নেল তৌহিদ তাকে বলল। এরপরে দ্বিতীয় নং ঘটনা কর্নেল তৌহিদ যেটা উল্লেখ করছেন, এই গোপন মোবাইল নাম্বারের একটা বড় প্রমাণ হলো এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে আমাদের ওই মেরুদণ্ডহীন সেনা প্রধানদের মধ্যে একমাত্র ইকবাল করিম ভূঁইয়া, মেরুদণ্ডহীন সেনাপ্রধান বললাম এই জন্য মানে আমাদের ওয়াকার স্যারের আগে যে কজন সেনাপ্রধান ছিলেন তাদেরকে এই কর্নেল তৌহিদ স্যার মেরুদণ্ডহীন সেনাপ্রধান হিসেবে আখ্যায়িত করে বলেছেন যে মেরুদণ্ডহীন সেনাপ্রধানদের মধ্যে একমাত্র ইকবাল করিম ভূঁইয়াই চেষ্টা করেছিলেন জিয়াকে র্যাব থেকে আর্মিতে ফেরত আনতে, যদিও তিনি ব্যর্থ হয়েছিলেন। কেন ব্যর্থ হয়েছিলেন? ওই যে জিয়ার কাছে শেখ হাসিনার ডাইরেক্ট নাম্বার ছিল, যখনই ইকবাল করিম ভূঁইয়া তার মিলিটারি সেক্রেটারিকে তার পোস্টিং এর জন্য বলেছিলেন, জিয়া তৎক্ষণাৎ ওই কল মনিটরিং করতে হতো, টের পেয়ে তিনি মিলিটারি সেক্রেটারির কাছে যেয়ে বললেন যে স্যার আমাকে পোস্টিং করতে হলে আপনার শেখ হাসিনার সাথে কথা বলে পোস্টিং করতে হবে। আর জিয়া তো এদিকে শেখ হাসিনাকে জানাই রাখছে যে স্যার আমার কিন্তু পোস্টিং এর জন্য প্ল্যান চলতেছে। তো শেখ হাসিনা তদ্রুপ আদেশ দিয়ে দিয়েছে যে জিয়াকে কোনো পোস্টিং হবে না আমাকে না জানিয়ে। সে অনুযায়ী কোনো সেনাপ্রধান তাকে পোস্টিং করতে পারেনি এবং ইকবাল করিম ভূঁইয়াও তাকে তেমন কিছু করতে পারেননি। আচ্ছা, এরপরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নোংরা রাজনীতির এবং নোংরা কার্যকলাপের আশকারা পেয়ে জিয়া একসময় এই কর্নেল তৌহিদকে ফোন করে তার একটা স্পেশাল মিশনের কথা জানায় যে স্যার আমি একটা স্পেশাল মিশন পরিকল্পনা আছে আমার, কি যে আমাদের কমান্ডো ব্যাটালিয়ন থেকে আমি 10-12 জন সৈনিক কমান্ডোকে নিয়ে আসবো যারা আমার সাথে বিশ্বস্ততার সাথে কাজ করবে এবং 2-3 জন পুলিশ নিয়ে 15-20 জনের মতো একটা স্পেশাল টিম গঠন করবো। মানে কমান্ডো ব্যাটালিয়ন থেকে 10-12 জন নিবে, পুলিশ থেকে 2-3 জন লোক নিয়ে একটা স্পেশাল টিম গঠন করবে এবং এই টিমটা শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী শেখ হাসিনা যা বলে জিয়া তাই করবে। এইটা হচ্ছে জিয়া ফোন করে এই কর্নেল তৌহিদ স্যারকে জানায় এবং তখন কর্নেল তৌহিদ স্যার তাকে বলে যে জিয়া তুমি এমন কি কঠিন কাজ তোমাকে দিল যে পুলিশ দিয়ে হবে না, কমান্ডো লাগবে। তখন জিয়া তৌহিদ স্যারকে বলল যে পিএম এর নির্দেশ মোতাবেক সারা দেশে প্রায় 10,000 লোক আছে এবং এদেরকে নিয়ে একটা গোপন তালিকা হয়েছে, এই 10,000 লোককে মেরে ফেলতে হবে। এবং এই 10,000 লোকের লিস্ট কিভাবে হয়েছে, জিয়া এটা কর্নেল তৌহিদকে তাকে এটা হোয়াটসঅ্যাপে কমিউনিকেশনে বলল যে লোকাল এমপি কিছু লিস্ট বানাবে, লোকাল আওয়ামী লীগের সভাপতি কিছু লিস্ট দিবে, লোকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কিছু কতিপয় নাম দিবে এবং লোকাল ডিসি এবং এসপি তালিকা দিবে। এই 4টা গ্রুপ এমপি, লোকাল আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ডিসি এবং এসপি, এই 5টা দিক থেকে লিস্ট নিয়ে সে 10,000 মানুষের একটা তালিকা করবে এবং এই তালিকায় কারা থাকবে সেটাও আবার কর্নেল তৌহিদ তাকে জিজ্ঞেস করলো এই 10,000 লোক কেন এবং কি জন্য।
কোন ক্যাটাগরিতে তুমি এই 10,000 লোককে সিলেক্ট করবা? তখন জিয়া কর্নেল তৌহিদকে জানালো যে পিএম বলেছেন আওয়ামী লীগ আর কোনোদিন এই দেশের ক্ষমতা ছাড়বে না। সো এই তো সেদিনও জেনারেল তারেকের সাথে আমাদের গোপন মিটিং হলো, আবারও সবার সামনে আপনার কথা বললো, মানে তৌহিদ স্যারের কথা জিয়াকে তারেক সিদ্দিকী বললো যে জিয়া তুমি তোমার কমান্ডিং অফিসার কর্নেল তৌহিদকে নিয়ে আসো, সে আমাদের সাথে যোগ দিক, আমাদের সাথে কাজ করুক, তৌহিদকে আমাদের খুব দরকার। তখন জিয়া বলল স্যার এই 10,000 মধ্যে 6,000 লোক হবে বিএনপির, 2,000 লোক হবে জামাতের, 2,000 লোক হবে আওয়ামী লীগের এবং 400 অন্য দলের হবে বাকিরা। এদের বয়স হবে 25 থেকে 30 বছরের। তখন কর্নেল তৌহিদ জিজ্ঞেস করলো কেন এদেরকে তোমার হত্যা করতে হবে? বলে স্যার এরাই হচ্ছে মেইন গ্যাঞ্জাম সৃষ্টিকারী, এদেরকে শেষ করে দিলে শেখ হাসিনাকে আগামী 50 বছরের মধ্যে এই দেশে কেউ কিছু করতে পারবে না। তখন জিয়াকে কর্নেল তৌহিদ জিজ্ঞেস করলো তুমি এদেরকে কি করবা? বলে স্যার এদেরকে আমরা লিস্ট করে সবাইকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করব। তখন কর্নেল তৌহিদ বলল যে তুমি 10,000 লোকের মধ্যে 2,000 আওয়ামী লীগের লোক মেরে ফেলবে, এটা কেমন কথা? তখন জিয়া এবং তাও নিজ দলের লোককে কেউ মারে, এটা কেমন পলিটিক্স? তখন জিয়া কর্নেল তৌহিদকে বলল যে স্যার পিএম চাচ্ছেন, মানে তার কথা হচ্ছে যে পিএম যা বোঝেন ওইটাই সঠিক, আমার এখানে বোঝার কিছু নাই। পিএম চাচ্ছেন নিজ দলের কিছু ডিসগ্রান্টাল সন্ত্রাসী আছে যাদেরকে তিনি শেষ করে দিতে চান, এবং অনেক লোক 2,000-এর মতো লোক আছে যারা বিএনপি জামাত থেকে আওয়ামী লীগে আসছে, তাদেরকে আমরা শেষ করে দেব। চিন্তা করেন তার পরিকল্পনা কি। তখন কর্নেল তৌহিদ তাকে জিজ্ঞাসা করে তুমি এত লোক কিভাবে মারবে, কে মারবে, কাদেরকে তুমি মারাবে? তখন জিয়া উত্তর দিল স্যার এদেরকে প্রধানমন্ত্রী অনুমতি দিয়েছেন, এখন পুরো দায়িত্বটা আমার, এদের সবাইকে আমি র্যাব দিয়ে মারবো, র্যাবের অপারেশন চালাতে পারবো এবং পিএম স্যার আর কাউকে আমার জবাবদিহি করতে হবে না। তখন কর্নেল তৌহিদ তাকে বলল যে জিয়া আমরা সবাই পাপী, তবে তোমার পাপ অন্যদের তুলনায় অনেক বেশি। কমান্ডো ট্রেনিং এবং ব্যাটালিয়নে তুমি কমান্ডোদের যে পরিমাণ অত্যাচার করেছো, দেখো তাদের বদদোয়া কিন্তু তোমার গায়ে লেগে আছে। তোমার নিশ্চয়ই মনে আছে সিএমএইচে হেড অফ গাইনির তোমার ওয়াইফের সামনে, স্ত্রীর সামনে কি বলেছিল? তখন কর্নেল তৌহিদ স্যার উল্লেখ করলেন যে তোমার কি মনে আছে যে আমি গাইনি বিভাগের প্রধান, তাকে বলেছিলাম যে ম্যাডাম সন্তান হওয়া একমাত্র আল্লাহর ইচ্ছা, আপনার চেষ্টায় বহু লোকের সন্তান হয়েছে, কিন্তু আমার অফিসার জিয়ার আর ওর বউয়ের তো আপনি এখনো কোনো কিছু করতে পারলেন না। তখন ওই গাইনি ডাক্তার বললেন যে আমিও বড়ই অবাক যে সব রকম টেস্ট করলাম, জিয়া এবং ওর বউর কোনো সমস্যা নাই, কিন্তু তাও সন্তান হয় না। এই কথাটুকু টেনে আমি জিয়াকে মনে করে দিতে চাইলাম, এটা কর্নেল তৌহিদের বক্তব্য, যে এই কথাটুকু বলে আমি জিয়াউল হাসানকে মনে করে দিতে চাইলাম যে দেখো এত বছর হয়ে গেল তোমাদের দুজনে কোনো সমস্যা নেই, তাও একটা বাচ্চা সন্তান মা বাবা হতে পারছো না, এতে তোমার শিক্ষা অর্জন করা উচিত যে কত মানুষের অভিশাপ তোমার প্রতি আছে। তারপরও জিয়ার সেই কথায়, কর্নেল তৌহিদের সেই কথাটার পরে তার অন্তরে ভয় জাগলো না। এখানে একটা কথা বলে রাখি আপনার জানার জন্য, জিয়াউল হাসান দীর্ঘদিন কমান্ডো ব্যাটালিয়ন চাকরি করতেন। কমান্ডো আমাদের সকল আর্মি অফিসারদেরকে কিন্তু কমান্ডো কোর্স করতে হয়, বাট কমান্ডো কোর্স দুই ধরনের, একটা হচ্ছে বেসিক কমান্ডো, আরেকটা হচ্ছে অ্যাডভান্স কমান্ডো। যেমন আমি বেসিক কমান্ডো কোর্সেও গিয়েছিলাম, অ্যাডভান্স কমান্ডোতে গিয়েছিলাম। আমি যখন অ্যাডভান্স কমান্ডো কোর্সে যাই, এটা অনেক বেশি টাফ। তখন মনে আছে এই জিয়াউল হাসান কতটা বিকৃত একটা ঘটনা বলি। আমরা যখন এই ট্রেনিং এর মধ্যে আমাদের কাউকে, তার হয়তো মনে হলো যে একে একটু মন চাইছে আমি একটু পানিশমেন্ট দেবো, একটু রগড়া দেবো, তখন সে করতো কি, আমাদের যে কমান্ডো ব্যাটালিয়নের একটা জায়গা ছিল ভোল্টেজ পয়েন্ট, মানে যেখানে বড় বড় ওই যে জোক, আপনার এটা চীনা জোক না, একটা জোক আছে কাশি জোক বলি আমরা, অনেক বড়, হ্যাঁ ঠিক এরকম সাইজের। এই জোকের একটা ছোট্ট একটা পুকুরের মতো ছিল, আমার পরিষ্কার মনে আছে। তো আমি একদিন দৌড়ে আসলাম, দৌড়ে এসে হাঁপাচ্ছিলাম, একটা টাইগার চেস নামে একটা ইভেন্ট আছে, ওইটা দৌড়ানোর পরে খুব কষ্ট হয়, পিঠে প্রায় 25-30 পাউন্ড ওয়েট নিয়ে দৌড়াইতে হয়। তো তখন যখন খুব ক্লান্ত হাঁপাচ্ছিলাম, ওইটা দেখে যে আস্তে করে ডাক দিয়ে ওই জোকের ওই ভোল্টেজ পয়েন্টে নামাই দিল, এবং অনেকক্ষণ সে আমাকে জোর করে ওখানে বসা রাখলো। আর্মি তো কমান্ড তো অমান্য করা যায় না, সেখানে বসে রইলাম। ওঠার পরে দেখলাম পুরো শরীর ভর্তি জোক, এবং তারপরে প্রায় সময় সেই কাজটা করতো, এবং আমি না, এটা সবার সাথেই করতো। হ্যাঁ, এই ভোল্টেজ পয়েন্টে, এবং জিয়ার একটাই কাজ ছিল, সে ভোল্টেজ পয়েন্টের পাশে দাঁড়ায় থাকতো। আমরা যারা এই অ্যাডভান্স কমান্ডো কোর্স বা বেসিক কমান্ডো কোর্স করতাম, ওই অফিসারদেরকে সে ধরে এনে ওখানে বসায় দিত।
এটা একটা টর্চার, মানসিক টর্চার ছাড়া কিছু না। সো এই হচ্ছে জিয়ার বৈশিষ্ট্য। সো তো এই জন্য একটা কথা দিচ্ছে, তুমি কমান্ডো ব্যাটালিয়ন অনেক নির্যাতন করছো, আবার এখন তুমি র্যাবে এসেও করতেছো। কমান্ডো ব্যাটালিয়ন আরো ঘটনা বলি। কমান্ডো ব্যাটালিয়ন একবার কোন একটা টাইগার চেস বা কোন একটা ইভেন্টে কর্পোরাল শরীফ নামে একজন, সে যাচ্ছিল, তার ওইখানে টাইম থাকে, নির্দিষ্ট সময়ের মধ্যে এই জায়গাটা ক্রস করতে হয়। তো শরীফ ওই কোন একটা কিছু দূর যাওয়ার পরে একটু ক্লান্ত ছিল, হাঁপাচ্ছিল, তাকে সে লাথি দিয়ে নিচে ফেলে দিল। ওইখানে শরীফ অসুস্থ হইল। সুবেদার সাহেব ওই জায়গা থেকে অনন্ত তহিদ স্যারকে ফোন দিল, সে তখন ব্যাটালিয়ন সিও, যে স্যার এই ঘটনা, জিয়া স্যার তো অমুককে লাথি দিছে এবং সেখানে পড়ে গেছে, তাকে হসপিটালে সিএমএইচে ভর্তি করা হয়েছে। এরকম অনেক ঘটনা আছে। একটা সৈনিকের 10-12 জন সৈনিক ছিল, তাদেরকে ওই প্যারাজাম দিবে, তখন তাদের জিজ্ঞেস করেছে কার কাছে বুটলেস আছে। একজন সৈনিক ছিল, তার কাছে বুটলেস ছিল না। সে বাকি 10 জনরে বললো তোমরা বুটলেস গুলো খুলে একটার সাথে একটা বুটলেস বেঁধে তারপরে এই জিয়াউল হাসান ওই সৈনিকের গলায় ওই বুটলেস পেঁচিয়ে এদিক থেকে এক প্রান্ত এক গ্রুপকে ধরতে পড়ছে, আরেক গ্রুপকে এদিকে ধরে তারপর এমন ভাবে টান দিয়েছে ওই সৈনিকটা ওখানে ফেইন্ট হয়ে পড়ে গেছে। এরকম অনেক অবর্ণনীয় টর্চার এই জিয়াউল হাসান কমান্ডো ব্যাটালিয়ন থাকতে করতো, কারণ সে মিলিটারি এডুকেশন, মিলিটারি প্রশিক্ষণ, কোনো কিছু স্ট্র্যাটেজি কিছুই জানতো না, তার কাজ ছিল পাগলামি। তো সেই জিয়াউল হাসানকে যখন এই কর্নেল তৌহিদ মনে করিয়ে দিলেন যে তুমি দেখো, তুমি এতদিন হলো তুমি একটা সন্তানের বাবা হতে পারোনি, এই অভিশাপ আর তুমি কত নিবে, তখন জিয়াকে তিনি আরো বললেন যে দেখো জিয়া, তোমরা জানো আমি তোমাদেরকে ইতিপূর্বে বলছি যে আর্মি স্টাফ কলেজের পর আমি আল্লাহর কালাম, তাওরাত, ইনজিল, হিন্দু শাস্ত্র, বৌদ্ধ শাস্ত্র ও অন্যান্য বিভিন্ন ধর্মগ্রন্থ নিয়ে পড়াশোনা করেছি এবং আল্লাহর কালামের অর্থ ব্যাখ্যার উপর আমার সামান্য জ্ঞান আছে। সেখান থেকে আমি তোমাকে সাবধান করছি জিয়া, মানুষ আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, তাকে অন্যায়ভাবে হত্যা করো না, এসব বাদ দিয়ে দাও জিয়া, তুমি ভালো হয়ে যাও। তখন জিয়া তার সেই কথাটাকে সে গুরুত্ব দেয়নি এবং জিয়া ভালো হওয়ার কি সে তখন হেসে উড়িয়ে দিত। তো এরপরে এই জিয়াউল হাসান এক পর্যায়ে সে যখন ওই হেফাজতের ঘটনাটা চলে আসলো 2013 সালের 5ই মে, সেই সময় জিয়া হঠাৎ করে কর্নেল তৌহিদকে একদিন ফোন দিলেন, স্যার দোয়া করবেন, এই জাস্ট হেফাজতের অপারেশন প্ল্যান পিএমকে জানিয়েছি, উনি ওকে করেছেন। জিয়া খুব গর্বের সাথে কর্নেল তৌহিদ স্যারকে বলছেন যে স্যার এই মাত্র হেফাজতের অপারেশন প্ল্যান, হেফাজতের উপর একটা অপারেশন করব, সেই অপারেশন প্ল্যানটা আমি প্রাইম মিনিস্টারের কাছ থেকে অনুমতি নিয়েছি। সে এখানে যে রেইড করেছিল, এটা পুরো কমান্ডো স্পট রেইড বা হাইড আউট রেইড বলি আমরা। এই ধরনের রেইড সাধারণত মিলিটারি অপারেশনে বা কাউন্টার ইনসার্জেন্সি অপারেশনে বা যুদ্ধকালীন পরিস্থিতিতে করা হয়। জিয়া সেই রকম একটা রেইড প্ল্যান করেছিল এই হেফাজতের জন্য এবং সেটা সে খুব গর্বের সাথে এই কর্নেল তৌহিদকে বলছিল যে স্যার আমি প্রধানমন্ত্রীকে বলে আসছি এবং আমি এটার অনুমতি পেয়েছি যে আমি কমান্ডো স্পট রেইড বা হাইড আউট রেইডের একটা অবিকল অপারেশন করব, যাতে এবং তখন কর্নেল তৌহিদ তাকে জিজ্ঞেস করলো জিয়াকে যে তুমি তুমি এখান যে অপারেশনটা করবা, এটা তোমার রুট ব্লক বা ফায়ারিং এবং কোন কোন রুট এসকেপের জন্য পালানোর রাস্তা রেখেছো, এটা কি তোমার আছে? মানে নিয়মটা হচ্ছে কি যে যখন এরকম অপারেশন করা হয় যে কোথা দিয়ে তারা পালিয়ে যাবে, কোথা দিয়ে তুমি ব্লক করবে, এই বিষয় এবং কোথা থেকে তুমি ফায়ার করবে, এই জিনিসগুলো কি পরিকল্পনা করা হয়েছে? জিয়া তখন বলল যে স্যার অপারেশন প্ল্যান 100% আমি করেছি। তার মানে কি এখানে একটা জিনিস প্রমাণ হইল যে হেফাজতের সময় যে যা কিছু হয়েছে, মাস্টার প্ল্যানারকে জিয়াউল হাসান, যত ক্ষয়ক্ষতি হয়েছে সব জিয়াউল হাসান। তখন সে বলে স্যার সবকিছু 100% প্রুফ, আমি এটা অপারেশন প্ল্যান করেছি এবং র্যাব, পুলিশ তাদেরকে তাদের দায়িত্ব বুঝিয়ে দিয়েছি এবং পিএম এর কাছ থেকে আমি সবকিছু কনফার্মেশন নিয়েছি। তখন এবং তৌহিদ স্যার তখন তাকে বললো যে দেখো, তুমি যে এই জিনিসটা করছো, প্রাইম মিনিস্টার তো আর ইউনিফর্ম পারসন না, আর উনি ইউনিফর্ম পরেনও না, কমান্ডো ট্রেনিং এ ওনার নেই, কোয়ালিফাইডও না। কমান্ডো অপারেশনের ফায়ার কন্ট্রোল তুমি কিভাবে করবা? যখন তুমি এরকম একটা আদেশ দিয়ে দেবো, ওপেন ফায়ারের আদেশ দিবে, তখন কিন্তু ফায়ার কন্ট্রোল করা সহজ না। যেমন আমি হুট করে বলি ফায়ার অর্ডার দিয়ে দিলাম, পুলিশ থাকবে, র্যাব থাকবে, আর্মি থাকবে, আনসার থাকবে, তখন কিন্তু অনেক কিছু কন্ট্রোল করা যায় না। ফায়ার আদেশ দেওয়ার পরে কিন্তু
এটাকে কন্ট্রোল করা অনেক ডিফিকাল্ট, যেটা জিয়ার এই জ্ঞানটা ছিল না। যে কারণে কর্নেল তৌহিদ তাকে বলেছিল যে এই ফায়ার কন্ট্রোলটা তুমি কিভাবে করবা। তখন জিয়া বলছে স্যার আমি এটা কোনো ব্যাপারই না, আমি ইজিলি কন্ট্রোল করতে পারবো। তখন কর্নেল তৌহিদ স্যার বলল দেখো এখানে অনেক বাচ্চা বাচ্চা পোলাপান আছে যারা হাফেজ, এই বাচ্চাগুলোকে তুমি মেরো না এবং এদের প্রতি যাতে গুলি না যায় এটা তুমি কন্ট্রোল করো। তখন জিয়া বলল হ্যাঁ স্যার আমি সেটা মানে সে তাকে কোন রকম জাস্ট সান্ত্বনা দেওয়ার মতো কিছু একটা কথা দিয়ে সে বিদায় নিল, ফোনটা রেখে দিল। এবং কি হলো দেখেন, পরে যখন এই জিয়া যখন এই অপারেশন প্ল্যান সবকিছু কমপ্লিট, হঠাৎ করে কর্নেল তৌহিদের কাছে ওই জিয়ার সাথে যে কমান্ডোরা ছিল ওই কমান্ডোদের মধ্যে কিছু কমান্ডো কর্নেল তৌহিদের বিশ্বস্ত ছিল। তাদের মধ্যে কেউ একজন কর্নেল তৌহিদকে ফোন করে জানাইলো স্যার জিয়া স্যার যে প্ল্যান করছে এই প্ল্যানে প্রচুর লোক মারা যাবে, আপনি একটু জিয়া স্যারকে বুঝান যাতে স্যার এখানে এই জঘন্য বর্বরতা তিনি না করেন। তখন এই কর্নেল তৌহিদ আবার জিয়াকে ফোন দিল। ফোন দেওয়ার পর জিয়া বলল স্যার এতক্ষণ বেনজির স্যারের সাথে আমি ব্যস্ত ছিলাম, যে কারণে আপনার কলটা ধরতে পারিনি, বলেন কি। তখন এই কর্নেল তৌহিদ তাকে বলল যে জিয়া আমার মন চাইলো তোমাকে একটু হুঁশিয়ার করে দেই, শাপলা চত্বরে কিন্তু বহু বাচ্চা আছে কোরআন হাফেজ, ডোন্ট কিল দেম। এবং সে জিয়াকে আরো বলল আমার মনের সন্দেহ হাসিনা তোমার অপারেশন অর্ডারের বাইরে হয়তো এই গোপালী বেনজিরদেরকে তার গোপন অর্ডার দিয়েছে। কথা খেয়াল করে শুনবেন। তখন কর্নেল তৌহিদ জিয়াকে বলল যে হাসিনা তোমাকে যে আদেশ দিয়েছে এই আদেশের বাইরেও সে গোপনে বেনজির বা পুলিশ তাদেরকে হয়তো এই আদেশ দিয়েছে। আমরা আর্মির লোক বোকা, অনেক কিছু আমরা বুঝি না, আমরা আর্মির লোক হলাম গাধা। পলিটিক্যাল লিডাররা তাদের গোপন কথা পুলিশকে বলে, আর্মিকে বলে না। এটা কর্নেল তৌহিদ জিয়াকে বললেন। একবার ফায়ার শুরু হয়ে গেলে দেখবা তুমি জিয়া আর কিছু কন্ট্রোল করতে পারবে না। পরে যা হবার তাই হলো, অনেক লাশ পড়ে গেল এবং এই অপারেশন শেষে রাত 3টার দিকে বিডিআর বিজিবি হেডকোয়ার্টার পিলখানা থেকে হেডলাইট বন্ধ করে 3টা ট্রাক সেখানে এসেছিল। এটা সত্য ঘটনা। ওই 3 ট্রাক ভর্তি লাশগুলো কোথায় গিয়েছে, কি হয়েছে এখনো কেউ জানে না। তো জিয়াউল হাসান সম্পর্কে আজকে এই পর্যন্তই, বাকি পর্বটা আমি কালকে বা আরেকদিন বলবো। সো জিয়াকে নিয়ে ধারাবাহিক আমি যে কথাগুলো বললাম এতক্ষণ, এর মধ্যে কোনো একটা কথা অতিরঞ্জিত না, বানানো না, কল্পনা প্রসূত না। এগুলো জিয়ার নিজের স্বীকারোক্তি, জিয়ার এই কমান্ডিং অফিসার সিএসএফ এর প্রধান কর্নেল তৌহিদ তাকে দেয়া। এরপরে আমি আপনাদের বিডিআর কিলিং নিয়ে জিয়ার কিছু বিষয় আছে, এটা আমি পরের এপিসোডে আসবো। ইলিয়াস আলীকে নিয়ে জিয়ার কি ভূমিকা সেই বিষয়টা আমি পরের এপিসোডে নিয়ে আসবো। এবং জিয়ার সাথে রয়ের কি কানেকশন, তারপরে জিয়া তার প্রমোশনের ক্ষেত্রে বিভিন্ন অফিসারদের প্রমোশন